ওই মেয়েকে বিছানায় না নিয়ে আমি দম নিব না, হেব্বি মাল। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়, ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকা একটা 24-25 বছরের ছেলে মায়রার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তে ইরফানের মাথায় রক্ত উঠে যায়, চোখ বুঝলো। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে বললেন কেন? ইরফান চোখ খুলে মায়রার দিকে তাকায়, এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়ি, সন্ধ্যা, আমেজ নামবে ভাব, আশেপাশে তেমন মানুষজন নেই। ইরফান ছোট করে বলে, চলো। এরপর মায়রার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মায়রাকে বসতে বললে মায়রা উঠে বসে। ইরফান মৃদু স্বরে বলে, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে গাড়ির পিছন দিকে বড় বড় পা ফেলে সেই লোকটার পিছনে এসে দাঁড়ায়। ইরফান হঠাৎই লোকটার কান থেকে ফোন নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে, ইউর টাইম ইজ আপ সৌভিক। কথাটা বলে ফোন আছড়ে ফেলে। সামনের লোকটা পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটার কলার টেনে ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটার কলার ছেড়ে মৃদু হেসে বলে, আমার সাথে এসো। লোকটা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটা বলার মতো কিছু পায় না। ইরফান লোকটাকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটলো। লোকটা পালাতে চাইলেও পারেনি। ইরফান একটা ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটা কিছু বুঝে ওঠার আগে ইরফান লোকটার কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটার গলায় পাড়া দিয়ে হিসিয়ে বলে, খুন করা আমার ক্যারেক্টার নয়, আদারওয়াইজ তাকে কত শতবার খুন করতাম, এটা কল্পনা করতে পারবি না বস্টার্ড। কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজার খুলে লোকটার মুখ বেঁধে দেয়। লোকটা ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটার গলা থেকে পা সরায়নি, সে তার বেল্ট খুলে লোকটার দুহাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটাকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটার দুপা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়রা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকে ইরফানকে না দেখে মেয়েটা হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মায়রা অবাক হয়ে তাকায়। ইরফানের গায়ে কিচ্ছু নেই। মায়রা চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট ব্লেজার সব কই? ইরফান কিছু বলল না, দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনি কাপড় খুলে কোথায় খুলে রেখে আসলেন? ইরফান মায়রার দিকে তাকালো না। কিছু দূর যেতেই মায়রার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখলো একদম তাদের গাড়ির সামনে একটা লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটার মুখে ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা, সাথে মনে হলো লোকটা ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মায়রা অবাক চোখে তাকায় ইরফানের দিকে, ভীত কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ, ওই লোকটার সামনেই। মায়রার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ কি করছেন? গাড়ি থামান, গাড়ি থামান প্লিজ, মরে যাবে তো ওই লোকটা। ইরফান মায়রার কথা শুনলো না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনের বাঁধা লোকটার পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। মেয়েটা ভয় প্রায় কেঁদে দিয়েছে। ইরফানের দৃষ্টির নড়চড় নেই, শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরো শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে আবারও লোকটার পা দুটোর উপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটার দু পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটার মুখ বাঁধা থাকে, তার আওয়াজ বের হয় না, তবু অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ আসে। মায়রার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে, শিশরাজ থামুন প্লিজ, এমন করবেন, আমার ভয় করছে, থামুন। ইরফান গাড়ির ব্রেক কষলো। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করলো। এরপর দুহাতে মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। দুহাতে শক্ত করে মায়রাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, আমি আসছি, ডোন্ট প্যানিক। মায়রা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি কেন করলেন এমনটা? ইরফান ডান হাতে মায়রার চোখের কোণে লেগে থাকা পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ও আমার বার্ডফ্লারকে নিয়ে বাজে কথা বলেছে। মায়রা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? ওনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে পর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মায়রার চোখে তার দৃষ্টি নিবদ্ধ করে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না, থাপ্পড় মারা পর্যন্ত ইরফানকে চিনত, কিন্তু এমন পাষণ্ড ইরফানকে তার না চাইতেও ভয় লাগছে। ইরফান মায়রার ভীত মুখ পানে চেয়ে নিজেকে শান্ত করলো। মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাই বার্ডফ্লার, কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? মায়রা ঢোক গিলল, কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মায়রার ঠোঁট জোড়া আলতো করে আঁকড়ে ধরে। মায়রা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন বার্ডফ্লার? ইউ নো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হার্ট করতে পারি না। কথাটা বলে ইরফান মায়রার ডান হাত তার বুকের বাঁ পাশে চেপে নরম গলায় বলে, বার্ডফ্লার তার সিজদাসকে ছাড়া অন্য কারো কথা ভাবলে এখানটায় কত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বার্ডফ্লার। কি আবেগ মাখা আবদার! মায়েরা চোখ জোড়া ভরে ওঠে। ডান হাত বাড়ি ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে,
আপনি এত ভালোবাসেন কেন আমায় শেষরাজ? ইরফান মায়রার হিজাব আলগা করে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, গলার ভাঁজে শব্দ করে দুটো মুখে বিড়বিড়িয়ে বলে। আই ডোন্ট লাইক ইউ বাটফ্লাওয়ার। মায়রা কান্না ভিজে চোখে একটু হাসলো, দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে। মিথ্যুক। মায়রা আবার লোকটার কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বললে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝে ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গায় নিশ্চিত করতে বলেছে। মায়রা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মায়রা নতুন চিনল। ইরফানের এই নতুন রূপ মায়রাকে খানিক ভীত করে। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুঝলো। পরদিন তখন রাত 8টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে। মাঝে মাঝে তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়ে যায় সে। আজও এসেছে। নাসিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখলো, তবে কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও কিছুক্ষণ নাসিমের সাথে কথা বলে কল কেটে দেয়। টেবিলের উপর থেকে একটা বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাসিমকে ভিডিও কল দেয়। ইরফানের দিকে চেয়ে বলে। হায় হায়, নাসিমের নাকি তোকে ছাড়া কিডনি চলছে। ইরফান ব্রু কুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। ওপাশ থেকে নাসিম কল রিসিভ করলে শুদ্ধ মিটিমিটি হেসে বলে। এই নাসিমা খালা, স্বীকার করতো তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না। আমার সত্য বেশি হয়ে গিয়েছে বুঝলি। সত্য কথার দাম নাই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না। নাসিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে। তুই ভালো হ শুদ্ধ, নয়তো তোর কপালে বাচ্চা নাই বলে দিলাম। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। বেদ্যপ, উল্টাপাল্টা অভিশাপ দিলে এক থাপ্পড় খাবি। নাসিম কিছু বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের পাশে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের উপর 2 ফোঁটা কিছু পড়তে শুদ্ধ ওমাগো বলে চেঁচিয়ে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভ্রু কুচকে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গাটা ডলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। নাসিম অবাক হয়ে বলে। শুদ্ধর কি হলো? ইরফান ভাবলেশীন ভাবে বলে। এসে দেখে যা। নাসিম কিছু বলতে গিয়ে থেমে যায়। ইরফানের হাতের দিকে নজর পড়লে জহুরির চোখে তাকে ইরফানের উদ্দেশ্যে বলে। এই ইরফান, তোর হাতে কি হয়েছে? ইরফান কিছু বলে না। শুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে। কি এনে রেখেছিস রে? হাত একটু পড়ছে না? পড়েনি, তাতেই মনে হচ্ছে চামড়া ঝুলে যাচ্ছে। ইস। বলতে বলতে এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতল হাতে তুলে দেখলো বোতলের গায়ে লেখা H2SO4 সালফিউরিক অ্যাসিড। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে। কি রে, তুই সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস নাকি? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে কোন পায়ে হেঁটে আনলো সোনা? ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাসিমের কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে। শুদ্ধ, ইরফানের হাত চেক কর দ্রুত। শুদ্ধ নাসিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের উপর রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে। তোর হাত কই দেখি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে। যাবি তোরা? ডিস্টার্ব করছিস কেন? নাসিম বলে। শুদ্ধর কথা শুনিস না, ওর হাত চেক কর। ইরফান নাসিমের দিকে রেগে তাকায়। নাসিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করে ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারি নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে। ইরফান, তোর হাতের এই অবস্থা কি করে? তোর হাতে কি সালফারিক অ্যাসিড পড়েছিল? নাসিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে রেগে বলে। ইরফান, তুই ইচ্ছে করে করেছিস সেটা, তাই না? শুদ্ধ মাথায় হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গলে গিয়েছে। কেউ টাচ করলে ইরফানের চামড়া উঠে আসবে। থেমে থেমে বলে। তুই পাগল? কি করেছিস এসব? হঠাৎই রেগে চিল্লিয়ে বলে। এই বেয়াদব, এসব কি করেছিস? ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকে। এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে মরে গিয়েছে। বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে। তোদের আর কাজ নেই? নাসিম অসহায় চোখে চেয়ে বলে। শুদ্ধ, ওকে গাড়ি চালাতে দিস না, যা। ও গাড়ি চালালে ওর হাতের সব চামড়া তো গাড়ির স্টিয়ারিংয়েই লেগে যাবে। শুদ্ধ দ্রুত পায়ে বাইরে যেতে গিয়েও নাসিমের দিকে চেয়ে বলে। আমি জানি ও ইচ্ছে করে এরকম করেছে। ওকে খুব ভালো করে চিনি, কিন্তু কেন এমন করেছে তুই জানিস? নাসিম মলিন গলায় বলে। মেবি বারবি ডলের জন্য। ও একটা পাগল, ওকে ডক্টর দেখাবি। শুদ্ধ আর কিছু বলল না। দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাসিম দীর্ঘশ্বাস ফেলে। এত অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে? শুদ্ধ ইরফানের পিছু পিছু গিয়েও ইরফানকে পায় না। ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হলো। ইরফান এমন কেন? শুদ্ধ সত্যি না তো ভাবার মতো কিছু খুঁজে পায়, আর না তো বলার মতো। ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপর ল্যাপটপ নিয়ে বসেছে।
অফিসের অসমাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মায়েরা একটু আগেই নিচে গিয়েছে। ইরফান কিছু বলেনি, কিন্তু সে দুহাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে অথচ হাত চলছে না। তীব্র জ্বলুনি, সাথে অসহনীয় ব্যথা। অথচ ইরফানের মুখে এর কোনো ছাপ নেই। চোখে মুখে বিরক্তি নিয়ে ডান হাত মেলে একবার চোখ বুলায়। প্রথমে হাত ছিল সাদা, এরপর লাল টকটকে ছিল, এখন ধীরে ধীরে কেমন বাদামি কালার হয়ে যাচ্ছে। হাতের চামড়া এত নরম হয়ে গিয়েছে, শাওয়ার নিতে গিয়ে অনেকটা চামড়া কেমন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক। মায়েরা 2 মিনিট হলো ঘরে এসে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে, কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মায়েরার চোখ মুখ বিস্ময়ে ভর করে। অবাক হয়ে কাপা কণ্ঠে বলে, আপনার হাতে কি হয়েছে শিশওয়ালা? মায়েরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মায়েরা পিছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের দুহাত মেধে ধরে কাছে দেখে আটকে ওঠে। হাতের মানচিত্র যেন পাল্টে গিয়েছে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে, শিশওয়ালা, এসব কি করে হয়েছে বলুন? বলুন না আপনার হাত। মায়েরার কথা বেঁধে যায়। সে গ্রামে মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে, এই 2 হাত আমার বাটফ্লাওয়ারকে হার্ট করেছিল, তাই পানিশমেন্ট দিয়েছি। মায়েরা চোখ ভরে উঠে থেমে থেমে বলে। শিশরাজ, আপনি এইসব। ইরফান অপরাধীর ন্যায় বলে, সালফিউরিক অ্যাসিড ট্রান্স করতে টাইম লেগেছিল বাটফ্লাওয়ার, লেট করার জন্য সরি। মায়েরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। 2 চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কাঁদছো কেন বাটফ্লাওয়ার? মায়েরা ঠোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইল। মায়েরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে। কাপা হাতে তার ছোট 2 হাতের উপর ইরফানের 2 হাত রাখে। এরপর ইরফানের 2 হাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, এটা আপনি কি করেছেন শিশওয়ালা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এইভাবে কষ্ট কেন দিলেন বলুন? ইরফান অসহায় চোখে মায়েরার দিকে তাকায়। একটু পর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে মায়েরার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাইং, ইটস নর্মাল। মায়েরা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল। আপনার হাত চিনতে পারছি না আমি সিরাজ। আপনি এটাকে নর্মাল কিভাবে বলছেন? ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে, আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এইভাবে কেন কষ্ট দিলেন বলুন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রেগে বলেছি। আপনার বার্ড ফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়। আর আমার শিশুওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না? কথাগুলো বলতে বলতে মায়েরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফানকে জোর করে মায়েরা হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টরের ট্রিটমেন্টে ইরফানের হাত ধীরে ধীরে রিকভার করতে শুরু করে। দেখতে দেখতে প্রায় 3 মাস পেরিয়ে যায়। এতদিন ইরফান না কখনো ড্রাইভ করতে পেরেছে, আর না তো কখনো কোনো কাজ ঠিকমতো করতে পেরেছে। হাত পুড়ে যাওয়ার পরও হাতের উপরে অনেক প্রেশার খাটিয়ে কিছু কাজ করা ইরফানের হাতে আরও বেশি প্রবলেম হয়েছিল। ভার্সিটি থেকে একটা লম্বা সময়ের জন্য অবসর নেয়, সাথে অফিসের কাজেও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। 2 হাত দিয়ে তেমন কাজ করতে পারেনি। এজন্য তারেক নেওয়াজের উপর কাজের প্রেশার বেশি পড়েছে। ইরফানের হাত এখন পুরোপুরি রিকভার হয়নি। নিজের হাতে খেতে পারেনি। মাঝে মাঝে চামচ দিয়ে খায়, বেশিরভাগ সময় মায়েরা খাইয়ে দেয়। ঘড়ির কাঁটা দুপুর 2টার ঘর ছাড়িয়েছে। ইরফানের মতো কাজে ব্যস্ত থাকা মানুষ হঠাৎ এতটা সময় অবসর কাটানোয় প্রচুর বিরক্ত সে। বাচ্চা, বউ, বিয়ে করার জ্বালা বুঝতে পারছে। মায়েরার সামনে সে ফোন ধরলেও মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান না পেরে ধমক দেয়, আবার নিজেকে দমিয়েও নেয় মায়েরার অসহায় মুখখানি দেখে। মায়েরা হাতে প্লেট নিয়ে ঘরে প্রবেশ করে। ইরফানকে পা মেলে বেডের এক কোণায় বসে থাকতে দেখে এগিয়ে আসে। হাতের প্লেট বেডের উপর রেখে তার পরনে ওড়না মাথা থেকে নামিয়ে গলার সাথে 2বার পেঁচিয়ে নেয়। এরপর ইরফানের সামনে পা ভাঁজ করে বসলে ইরফান চোখ মেলে তাকায়। মায়েরা ভাত মাখে ইরফানের মুখের সামনে ধরলে ইরফান গম্ভীর গলায় বলে, তুমি খেয়েছো? মায়েরা মলিন মুখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। মায়েরা ইরফানকে শুধু ভালোবেসে খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরফানের এসব উল্টাপাল্টা কাজে মায়েরার দায়িত্ব পালন করতে খাইয়ে দিতে হয়। এখানেও ভালোবাসা আছে, কিন্তু মায়েরার ভীষণ খারাপ লাগে। ইরফানকে খাইয়ে দিতে আসলে মায়েরার সবার আগে ইরফানের 2 হাতের দিকে চোখ পড়ে। দৃষ্টি নামিয়ে মায়েরা ইরফানের হাত দুটোর দিকে তাকালো। হাতের তালু দুটো কেমন কালচে হয়ে গিয়েছে। মায়েরার চোখ ঝাপসা হয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন? কথা বলছো না কেন? মায়েরা বেশ কয়েকবার পলক ঝাপটিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, একসাথে খাবো। ইরফান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মায়েরা চোখের দিকে তাকিয়ে থাকে। মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, খাওয়াও ফার্স্ট। মায়েরা কিছু বলল না। ইরফানের হুটহাট এমন কাজে মায়েরা বেশ অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। মায়েরা ইরফানকে খাওয়ার সাথে নিজেও খায়। মায়েরা তার মুখে খাবার নেওয়ার সময় ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা মুখে খাবার নিয়ে সবটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি কি অন্যদিকে তাকাতে পারেন না?
মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়? ইরফান চোখ ছোট ছোট করে বলে। মাই ইয়ার্স, ডিস্টার্ব করো না, ফার্স্ট খাও। মায়েরা মুখ ভেঙায়, বিড়বিড় করে। শালা ইংরেজ সাদা বিলাই। ইরফান গম্ভীর গলায় বলে। আই এম ইয়োর হাজব্যান্ড, নট শালা। মায়েরা থতমত খেয়ে তাকায়, মেকি হেসে বলে। হ্যাঁ হ্যাঁ জানি। কথাটা বলে ইরফানের দিকে তাকায়। ইরফান আজ একটু বেশি চুপচাপ, যদিও ইরফান তো এমনই, কথা কম বলে, কিন্তু আজ কেন যেন একটু বেশি কেমন যেন লাগছে, কেমন খিটমিটে মেজাজে কথা বলছে। মায়েরা শেষ খাবারটুকু ইরফানের মুখে দিয়ে ইরফানের কোল থেকে নেমে যায়। ইরফান কিছু বলল না। মায়েরা এবার সত্যিই অবাক হয়, এই ইরফান তো তাকে শুধুই জ্বালায়, আজ হলোটা কি? মায়েরা ডান হাতে একটু প্লেট ধরে রেখে বাঁ হাত কোমরে রেখে ইরফানের সামনে এসে দাঁড়ায়, চোখ ছোট ছোট করে বলে। আপনার কি হয়েছে বলুন তো? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। নাথিং। মায়েরারও বিরক্ত লাগে, এই অসহ্য লোকটার আবার কি হয়েছে, উফ, আর নেওয়া যায় না। মায়েরা কিছু একটা ভেবে মনে মনে হেসে নরম কণ্ঠে ডাকে। শিশরাজ। মায়েরার ডাকে ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা মনে মনে হাসে, উপরে উপরে মুখটা ছোট করে বলে। জানেন, শ্যামবর্ণের ছেলেরা ভীষণ সুন্দর হয়, আর যে ছেলেদের চোখের মণি কালো তারা তো মারাত্মক সুন্দর হয়। তো আমার কপালে এক বিলাই চোখওয়ালার সাথে গায়ের রং সাদা ফকফকা স্বামী জুটেছে, যার মধ্যে সুদর্শনের শটাও নেই। আমার কপালটা কি পোড়া একবার ভাবুন। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। এমনিতেই তার একগাদা কাজ স্তূপ হয়ে আছে 3 মাসের গ্যাপে। তার বাবা অফিসে গেলেও সবকিছু সামলে নিতে পারেননি তিনি, মাথা হ্যাং হয়ে আছে তার। এর মধ্যে স্টুপিড তার সাথে বাদরামি করছে, রেগে তাতে দাঁত চেপে বলে। স্টুপিড গাল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। মায়েরা মিটিমিটি হেসে ডান গাল পেতে দিয়ে বলে। ফেলুন তো দেখি কেমন পারেন। ইরফান বসা থেকে উঠে দাঁড়ালে মায়েরা দ্রুত এক পা পিছিয়ে যায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে নিলে মায়েরা 2 হাতে প্লেট শক্ত করে দৌড় দেয়। ইরফান ধরতে গিয়েও পারল না, বিড়বিড় করলো। স্টুপিড বাদর। মায়েরা ঘর থেকে বেরিয়ে নিচে যেতে গিয়ে আবারও উল্টো ঘুরে এসেছে। না না বাবা, এসব নিয়ে মজা করা যাবে না। ইরফান যা মানুষ, তার কথা অনুযায়ী যদি আবার কোনো পাগলামি করে। মায়েরা আবারও উল্টো ঘুরে ঘুরে এসে দেখলো ইরফান ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়েরা দ্রুত বলে ওঠে। শিশরাজ শুনুন, ইরফান পিছু ফিরে তাকায়। মায়েরা মৃদু হেসে বলে। আপনি দেখতে একটু আনকমন মানুষ, কিন্তু শ্যামবর্ণের ছেলেরা শুধু সুদর্শন হয়, আর আপনি ট্রিপল সুদর্শন পুরুষ। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে আসতে ঠোঁট বাঁকিয়ে বলে। আচ্ছা। মায়েরা লজ্জা পায়, আমতা আমতা করে বলে। আপনার চোখ দেখলে আমার লিওর চোখ ভেসে ওঠে। আপনি না থাকলে আমি লিওর চোখ দেখে দিন চালিয়ে নিতে পারবো। ইরফান চোখ মুখ কুঁচকে বলে। হোয়াট? মায়েরা মাথা নিচু করে মিটিমিটি হাসে। ইরফান ঘরের এক কোনায় ঘুমিয়ে থাকা লিওর দিকে তাকায়, চরম বিরক্ত সে। এটা মায়েরাকে এনে দেওয়াই তার সবচেয়ে বড় ভুল ছিল। মায়েরা ইরফানের দৃষ্টি লিওর দিকে দেখে দ্রুত লিওর দিকে যেতে নেয়। তার আগে ইরফান লিওকে 2 আঙ্গুলের সাহায্যে উপরে টেনে তুলে। লিও ঘুমাচ্ছিল, হঠাৎ এভাবে ধরায় বেচারা মিয়াও করে ডেকে ওঠে। ইরফানের ইচ্ছে করছে চোখ দুটো তুলে নিয়ে মার্বেল খেলতে। স্টুপিড বইয়ের স্টুপিড বিড়াল দুটোই জ্বালিয়ে খায়। মায়েরা দ্রুত ইরফানের হাত থেকে লিওকে ছিনিয়ে কোলে নিয়ে বলে। ওর এইভাবে ধরেন কেন আপনি? একটা বাচ্চা ঘুমাচ্ছে, তবু আপনার একটু দয়া মায়া নেই? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। ওকে ফেলে দিয়ে আসো, গো। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক ভাবা যায় তার বিড়াল ছানাটার সাথে কেমন করে। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে নিলে মায়েরা দৌড় দেয় বাইরের দিকে, পিছু ফিরে বলে। এমন কেন করেন? আপনার চোখই বেশি সুন্দর তো। একদম আমার লিওর দিকে নজর দিবেন না, পাশার লোক একটা। ইরফান বিরক্ত চোখে চেয়ে থাকলো মায়েরার দিকে। এই বাদর জীবনেও ঠিক হবে না। ফোনের শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কল রিসিভ করে, ছোট করে আসছি বলে কল কেটে দেয়। এরপর দ্রুত রেডি হয়ে নেয়। হাত ঘড়ি পড়তে পড়তে একবার একবার তার 2 হাতের দিকে তাকালো। হাত দুটো ভালোই কালচে হয়েছে, সাথে এখনো কিছু জায়গায় বেশ ক্ষত। ইরফান মৃদু হাসলো। আবারও মায়েরার কান্নামাখা মুখ চোখের সামনে ভাসলে ইরফানের মুখ মলিন হয়। সে নিজেকে শাস্তি দিয়ে নিজে তো শাস্তি পেয়েছে অনেক, কিন্তু সাথে তার বার ফ্লাওয়ারকেও কষ্ট দিয়ে দিয়েছে। কষ্ট পাবেই নাই বা কেন? এই যে ইরফানের মতো এমন শক্তপোক্ত মানুষ কেমন নেতিয়ে গিয়েছিল। উপর থেকে যদিও ভীষণ শক্ত থাকতো, কিন্তু মাঝে মাঝে জ্বরে আশেপাশে কোনো হুঁশ থাকতো না। একটু একটু চোখ মেলে কান্নারত মায়েরাকে দেখে তার কি যে খারাপ লাগতো। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। সময় তার গতিতে অতিবাহিত হতে থাকে। ঠিক যেমন মায়েরার এইচএসসি এক্সাম চলে এসেছে, বেশ অনেকগুলো এক্সাম শেষ, আর 2টো এক্সাম বাকি আছে, এরপর প্র্যাকটিক্যাল। ইরফান বিজনেসের কাজে রাশিয়া এসেছে, ইম্পর্টেন্ট কাজ হওয়ায় আসতে হয়েছে, নয়তো মায়েরাকে রেখে সে আসতো না। এরপর একটা টাইমে কাজ পড়েছে, মায়েরাকে নিয়ে আসতে পারেনি, আবার কাজ ফেলেও রাখতে পারেনি। মাঝে বিজনেসে সময় দিতে না পারায় অনেক কাজ জমা হয়ে গেছে। ইরফানের সাথে শুদ্ধ ফাইজও এসেছে, এর কারণ আছে। ইরফানের কাজ রাশিয়ায় হওয়ায়
এসেছে নাসিমের সাথে দেখা করতে। সকলের একসাথে দেখাও হয়ে গেল, সাথে ইরফানের কাজও কমপ্লিট হলো। ফাইজ তার ছেলে প্রিন্সের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ইরফান তাকিয়ে রইল সেদিকে। মায়রার কথা ভাবতে মাথায় মাহিরা নামটা বাজলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। ফাইজ ইরফানের পাশে বসে ইরফানের দিকে তার ফোন তাক করে। ওপাশ থেকে ইনায়ের কোলে বসা 1 বছরের প্রিন্স দুহাত মেলে দেয়। ইরফান মৃদু হাসে প্রিন্সের দিকে তাকে। ইনায়া ইরফানের সাথে টুকটাক কথা বলল প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে। হঠাৎই বাচ্চা ছেলেটা কাশতে থাকে। ইরফান সামনে টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সামনে ধরে বলে, প্রিন্স টেক ইট। পাশ থেকে ফাইজ শব্দ করে হেসে ওঠে। ইনায়া প্রিন্সকে পানি খাইয়েছে। ইরফানের কাণ্ডে সেও না হেসে পারল না। ফাইজ হাসতে হাসতে বলে, তোর একটা বাচ্চা দরকার ভাই, আমি বুঝেছি। ইরফান ব্যাপারটা বুঝতে পেরে তবদা খেয়ে চেয়ে আছে। প্রিন্সকে হঠাৎ এভাবে কাশতে দেখে এটা খেয়ালই ছিল না যে প্রিন্স ফোনের ওপাশে। ফাইজ আবারও হেসে বলে, মনে হয় খুব তাড়াতাড়ি আমার প্রিন্স বাবার একটা ভাই বোন পাবো। বুঝলে লিটল কুইন, তোমার ভাই তো আমার প্রিন্সকে কনফিউজ করে দিবে। ওর বাবা আমি নাকি ও? ইনায়া হাসতে হাসতে বলে, আমার ভাইয়ের মতো আদর করতে পারেন না আপনি, ভাইয়া থেকে একটু শিখুন। ফাইজ ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় প্রিন্সের দিকে। তার ছেলেকে নাকি সে আদর করে না। ইরফানের জন্য তাকে অপবাদ নিতে হচ্ছে। ফাইজ প্রিন্সের সাথে আরেকটু দুষ্টুমি করে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে চেয়ে বলে, আজ কয়দিন পর মাইরা ভার্সিটি উঠবে, তুই এবার আমার প্রিন্সের ভাই বোন আনার ব্যবস্থা কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।